করলাম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি ক্লাস অফ দ্যুতি ইনস্টিটিউট। আমরা আগের ক্লাসে ডিএফ ব্লকের কেমিস্ট্রিটা শুরু করেছিলাম এবং সেখানকার যে প্রাথমিক ধারণা ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। সাথে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইট সংকোচন, এই নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তো মোটামুটি যা আলোচনা গত ক্লাসে হয়েছে সেগুলো পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ধর্মগুলো এবং ধর্মের কারণ, এখান থেকে অনেক প্রশ্নই আসে। আজকের যে ক্লাসটা করব সেই ক্লাসটাও কিন্তু পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট হবে। তার কারণ হচ্ছে আজকে আমরা পড়ব এর রাসায়নিক ধর্মসমূহ, বিশেষ করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটো রাসায়নিক ধর্ম। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আবার সে পিরিয়ডিক টেবিলে আমরা ফিরে যাই। কেন পিরিয়ডিক টেবিলে আমরা ফিরে যাচ্ছি? কারণ এই যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা আলোচনা করার শুরুতে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অক্সাইডস অ্যান্ড অক্সো অ্যানায়ন্স। অক্সাইডস বড় অক্সাইডস অ্যান্ড অক্সো অ্যানায়ন্স। যেমন এই এবং এই অক্সাইড এবং অক্সো অ্যানায়নের মধ্যে কি কি পড়ছে? এই যে মেটাল কম যেগুলো ছিল আমাদের, এই গ্রুপগুলোর, এদের আমাদের যাবতীয় যা অক্সাইড হয় এবং অক্সো অ্যানায়ন হয় সেইটা, তাদের কিছু রাসায়নিক ধর্ম এবং রাসায়নিক ধর্মের ট্রেন্ডটা জানাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি খালি 3D ব্লকের গুলো নিয়ে আলোচনা করি, সাপোজ আমি নিচ্ছি ম্যাঙ্গানিজের অক্সাইড MnO, Mn2O3, MnO2 আর Mn2O7। এদের যদি আমরা দেখি ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট এখানে কার কিরকম আসছে, এটার ক্ষেত্রে হচ্ছে +2, এটার ক্ষেত্রে +3, এইখানে আমাদের +4 এবং এটার জন্য +7, এরকম ভাবে আসছে। তো এই যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের যদি আমরা ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে বা জারণ স্তরে অক্সাইডগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো যে যত অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় তত আমাদের আয়নীয় চরিত্রটা কি হয়, কম হয় এবং আমাদের সমযোজী ধর্মটা বাড়তে থাকে। আয়নীয় চরিত্রটা হ্রাস পায় এবং সমযোজী চরিত্রটা বৃদ্ধি পায়। কেন? তার কারণ ওই যে আমরা আগের ধারণায় ছিল আমাদের ফাই, বা যেটাকে আমরা বলি কি আয়নীয় বিভব, আয়নিক পোটেনশিয়াল। সে আয়নিক পোটেনশিয়াল মানে আমাদের কি বলছে, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। এবার এখানে চার্জ যত বাড়ছে, সেম এলিমেন্ট, চার্জ যত এখানে বৃদ্ধি পাবে, জারণ স্তর যত বাড়তে থাকবে
তত এই ফাইটা বাড়তে থাকবে, এবং এই ফাই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের কি হবে, সমযোজী চরিত্রটাও বৃদ্ধি পাবে। সেই জন্য যত আমাদের অক্সিডেশন স্টেট বৃদ্ধি পায় তত আমাদের সমযোজী চরিত্রটা বৃদ্ধি পায়, আয়নীয় চরিত্র হ্রাস পায়। একই রকম ভাবে এই দিক থেকে এই দিকে গেলে, সরি এটা একটা অন্য কালি দিব, ফ্রম লেফট টু রাইট আমরা যদি যাই তাহলে এখানে ক্ষারকীয় চরিত্র কমে যায়, ক্ষারকীয় চরিত্র হ্রাস পায়, আম্লিক চরিত্রের বৃদ্ধি পায়। এটা মনে রাখবে, কারণ এখান থেকে অনেক সময় তুলনামূলক একটা প্রশ্ন দিয়ে দেয় যে এদের মধ্যে সবচেয়ে আম্লিক কে হবে, বা এদের মধ্যে উভধর্মী চরিত্রের কে হবে, বা ক্ষারকীয় চরিত্রের কে হবে, তাহলে আম্লিক চরিত্র এদিকে বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আর একটা যদি আমরা দেখি যে সিআরও ক্রোমিয়াম অক্সাইড, সিআরও Cr2O3 আর CrO3, এই তিনটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? প্রথমটাতে +2, তারপরটাতে +3, তারপরটাতে +6। অক্সিডেশন স্টেট বাড়ছে, সমযোজ্যতা বাড়ছে, ক্ষারকীয় চরিত্রও বাড়বে, সরি আম্লিক চরিত্রও বাড়বে। সেই জন্য এই ক্রোমিয়াম অক্সাইড যেটা মনো অক্সাইড CrO, সেইটা আমাদের ক্ষারকীয় প্রকৃতির হয়, whereas Cr2O3 এটা আমাদের উভধর্মী চরিত্রের হয়, যেমন উভধর্মী অক্সাইড হয় এরকম উভধর্মী চরিত্রের হয়। আর এটা আমাদের একটা আম্লিক অক্সাইড CrO3। ঠিক আছে, আচ্ছা আগের ক্লাসে তোমাদের একটা জিনিস আমার বলতে হয়তো একটু ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে যে আমরা চৌম্বক ভ্রামক পড়েছিলাম তো এইসব মৌলগুলোর চৌম্বক ভ্রামক, সেইখানে সম্ভবত আমি বলে দিয়েছিলাম যে টোটাল যেটা এর চৌম্বক ভ্রামক হয় ম্যাগনেটিক মুভমেন্ট এবং স্পিন মুভমেন্ট নিয়ে, সেটাকে আমি সম্ভবত বলেছিলাম S × S+1 প্লাস L × L+1, কিন্তু অ্যাকচুয়ালি এটা S না, এখানে একটা 4 থাকে, 4S × S+1। ঠিক আছে, আর এই যে অরবিটাল মোমেন্টাম যেটা, এই কন্ট্রিবিউশনটাকে নেগলেক্ট করলে আমরা শুধু যদি স্পিনটাকে নিয়ে হিসাব করি তাহলে এটা একটু মডিফিকেশনের পর আসে হচ্ছে N × N+2। ঠিক আছে, যেখানে Nটা আমাদের কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এটা ঠিক ছিল, কিন্তু জাস্ট এই জায়গাটায় আমি 4টা বলতে সম্ভবত ভুলে গেছিলাম, এই জায়গাটা একটু কারেকশন করে নিও যদি নোট বানিয়ে রাখো। ঠিক আছে, এবার আজকে আমরা যেটা শুরু করব আরেকটা পোরশন, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণের বর্ণটাও এরকমই হয়, পটাশিয়াম ডাইক্রোমেট ক্রিস্টালটারও প্রায় এরকমই কালার হয় যে কালার দিয়ে লিখছি। ঠিক আছে, প্রথমে আমাদের কি আসবে, প্রথমে আমাদের প্রস্তুতি। যে কোনো কেমিক্যালসের ক্ষেত্রে প্রথম যেটা হয় সেটা হচ্ছে তার প্রস্তুতি। কিভাবে প্রস্তুত করব? ক্রোমাইট বলে একটা আকরিক থাকে, ক্রোমাইট, FeO.Cr2O3, এটা হচ্ছে ক্রোমাইট। ঠিক আছে, এই ক্রোমাইটকে যদি আমরা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাই Na2CO3, কত পরিমাণ Na2CO3, কত মোল লাগবে? 8 মোল। যদি আমরা অক্সিজেনের প্রেজেন্সের বিক্রিয়াটা করাই তাহলে পরে এইখান থেকে আমরা কি পাবো? এইখান থেকে আমরা পাবো যে সোডিয়াম ক্রোমেট Na2CrO4 প্লাস Fe2O3। CO2,
এবার এই যে সোডিয়াম ক্রোমেট, আমরা যদি এখানে পটাশিয়াম কার্বনেট নিয়ে করতাম তাহলে পটাশিয়াম ক্রোমেট আসতো। পটাশিয়াম ক্রোমেটকে অ্যাসিডিফাই করলে, অ্যাসিডিক মিডিয়ামে পিএইচ কমিয়ে দিলে এই ক্রোমেটটাই আমাদের CrO4 2-, এটাই যখন পিএইচ আম্লিক হয়ে যায়, পিএইচ আম্লিক, আম্লিক মানে 7 কম, সেইখানে গেলে আমাদের কি হয়ে যায়, Cr2O7 2-, ডাইক্রোমেট হয়ে যায়। আর এইটাই যদি পিএইচ ক্ষারীয় হতে যায় তখন আবার ঘুরে আমাদের কি হয়ে যায়, ক্রোমেটে ফিরে আসে। ক্রোমেট এবং ডাইক্রোমেটের স্ট্রাকচারটা দেখলেই সেটা বোঝা যায়। ক্রোমেট এবং ডাইক্রোমেটের স্ট্রাকচারের ডিফারেন্স কি আছে, স্ট্রাকচারেরও যেমন ডিফারেন্স আছে, কালারেরও ডিফারেন্স আছে। যেটা ক্রোমেট সেটা আমাদের চতুস্তলক এরকম, দুটো অক্সিজেনের সাথে ডবল বন্ড, দুটো অক্সিজেনের সাথে আমাদের O-, সেখানে সিঙ্গেল বন্ড, যদিও এটা রেজোনেন্স করে চারটেই ইকুইভ্যালেন্টই হয়ে যায় আলটিমেটলি। আর এই ডাইক্রোমেটের ক্ষেত্রে কি, ডাইক্রোমেটে দুটো ক্রোমিয়াম থাকে, এখানে 6টা ক্রোমিয়াম অক্সিজেন বন্ড লেন্থ সেম বা ইকুইভ্যালেন্ট রেজোনেন্সের জন্য, আর মাঝখানে থাকে একটা CrO-Cr বন্ড, ঠিক আছে, CrO-Cr বন্ড মাঝখানে একটা থাকে। এইভাবে এটা এখানে স্টেবিলিটি পায় ডাইক্রোমেট। অ্যাকচুয়ালি চেঞ্জটা কিরকম হয়, CrO4 2-, সেটার মধ্যে যদি আমরা H+ দিই তাহলে এটা প্রথমে হয়ে যায় CrO4-, আলটিমেটলি HCrO4- থেকে দুটো HCrO4- এখানে আসে, দুটো HCrO4- এখানে আসে, এবং দুটো HCrO4- থেকে আলটিমেটলি কি হয়ে যায়, যে এখান থেকে জল বেরিয়ে যায়, আর Cr2O7 2-, এইটা আমাদের এখানে পাওয়া যায় প্লাস H2। পিএইচ যদি আমরা কমাই তাহলে এইটা বেরিয়ে যায়, মানে এখানে প্রথমে জল ঢোকে, উল্টো দিকে রিয়াকশনটা হয়, তারপর এখান থেকে H+টা বেরিয়ে গিয়ে আবার ক্রোমেটে ফিরে আসে। ক্রোমেটের কালার হচ্ছে ইয়েলো আর ডাইক্রোমেটের কালার হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পেয়েছিলাম সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম ক্রোমেটকে অ্যাসিডিফাই করলে পরে সোডিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ডাইক্রোমেট আরেকটা কিভাবে পাওয়া যেতে পারে, এটা আমাদের একটা প্রসিডিওর আছে, আরেকটা প্রসিডিওর আছে, সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 এর সাথে KCl এর বিক্রিয়া করলে সেইটা আলটিমেটলি আমাদের কি দিয়ে দিচ্ছে, K2Cr2O7 প্লাস NaCl। ঠিক আছে, ওকে। এবার তাপ প্রয়োগের ফলে এর কি হয় এটা আমরা একটু দেখে নিই, চলো। এর মধ্যে আমরা কি দিচ্ছি, হিট দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে কি হবে, K2Cr O4 পটাশিয়াম ক্রোমেট, আর সাথে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 প্লাস এখান থেকে অক্সিজেন গ্যাস বেরোবে।
আচ্ছা, রিঅ্যাকশন ব্যালেন্সের ক্ষেত্রে অনেকের এটা প্রবলেম হয়, স্যার রিঅ্যাকশন ব্যালেন্স কি করে করব। রিঅ্যাকশন ব্যালেন্সের ক্ষেত্রে মনে রাখবে চারটে জিনিস সব সময়। নাম্বার 1 মেটাল, নাম্বার 2 নন মেটাল, নাম্বার 3 অক্সিজেন, নাম্বার 4 হাইড্রোজেন। এই সিকোয়েন্সে যাবে, এই সিকোয়েন্সে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই সিকোয়েন্সে যাওয়ার চেষ্টা করবে এবং দেখবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এদের নাম্বার অফ অ্যাটমসটা ব্যালেন্স হচ্ছে কিনা। যেমন এই রিঅ্যাকশনটাই যদি আমি ধরে নিই, আমার কি আছে K2Cr2O7, আর ব্যালেন্স করার সময় ঠিকভাবে ব্যালেন্স করবে, ভুলভাবে ব্যালেন্স করবে না কিন্তু, তাহলে কিন্তু অ্যান্সার 0 হয়ে যেতে পারে, মানে যদি কাটার ইচ্ছা থাকে এক্সামিনারের, ঠিক আছে? মানে যখন ব্যালেন্স করবে, ইকুয়েশন যখন লিখবে, ব্যালেন্সটা ঠিকঠাক করবে। K2Cr4 প্লাস Cr2O3 প্লাস, এবার এখানে ব্যালেন্স কি করে করবো স্যার? দেখো দেখো বাঁদিকে আমাদের প্রথমে আমরা কি বলছি, মেটাল। মেটাল কে আছে এখানে? পটাশিয়াম আর ক্রোমিয়াম, তাই তো? পটাশিয়াম দুটো আছে, এখানেও দুটো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ক্রোমিয়াম এখানে দুটো আছে, এখানে 2 আর এখানে আছে 1, 3টা। তাহলে আমাদের গুণ তো করতে হবে এমন সংখ্যা দিয়ে যাতে জোড় আসে, জোড়ায় আসে। সেই জন্য আমরা কি করলাম, 2 দিয়ে প্রথমে গুণ করি। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে এখানে 2 চলে আসে, তাহলে এইটাও 2 হয়ে যায়, তাই তো? কিন্তু 2 দুগুণে 4, 2 দুগুণে যখন 4, তাহলে এখানে 2 ক্রোমিয়াম, এখানে 2 ক্রোমিয়াম, তাহলে 4টাই হলো, অসুবিধা কিছু নেই। এবার নেক্সট আমাদের নন মেটাল। নন মেটাল কিছু আছে, অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দিয়ে নন মেটাল, অক্সিজেন বাদ দিয়ে এখানে নন মেটাল দেখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেন তো আলাদাই থাকছে। অক্সিজেন বাদে আর কেউ আছে নন মেটাল? নাই। এবার অক্সিজেন ব্যালেন্স দেখো, 7 দুগুণে 14টা অক্সিজেন হয়, এখানে আছে কি 4 দুগুণে 8টা, 9 10 11টা, 12 13টা, ব্যালেন্স হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? তাহলে এবার আমার নেক্সট পরেরটাকে ব্যালেন্স করতে হয়, কারণ আমার এখানে 14টা আনতে গেলে এখানে তো 4 দুগুণে 8টা আছে, অসুবিধার কিছু নেই। এখানেও দুটো আছে, 10টা হয়ে গেল। এইবার তাহলে এইটাকে আমার ব্যালেন্সে আনতে হয় হিসাব মতন। তাই যদি করি আমি, তাহলে এখানে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার কত হয়? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 6 14টা হয়ে গেল। এখানেও আমার 14টা আছে, তাহলে এই অক্সিজেন তো এক্সট্রা চলে আসছে। তাহলে এখন আমি কি করব ব্যালেন্সে? আচ্ছা, তাহলে এইটাকে এইভাবে ব্যালেন্স করা যাবে না, এটাকে রাখি এখানে এইরকম ভাবে। আমি যদি এইখানে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার আলটিমেটলি কটা আসে? এখানে এই 2 দিয়ে এই 2 ক্যান্সেল হয়, তাহলে এখানে 3টা অক্সিজেন, এখানেও আমার আছে 3টা অক্সিজেন, 3 3 6টা, আর এখানে 4 দুগুণে 8টা, 8 6 14টা, তাহলে অক্সিজেন মিলে গেল। এবার 3/2 এই আকারে তো রাখা যায় না, তাহলে আমাকে কি করতে হবে? পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে আমি কি করি, 2 দিয়ে আবার পুরোটাকে গুণ করে দিই, ঠিক আছে? 2 দিয়ে আবার পুরোটাকে গুণ করে দিই। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি, তখন আমার কি হবে, এইটা 3 হয়ে যাবে, এইখানে 2 হয়ে যাবে, এইটা 2 দুগুণে 4 হয়ে যাবে, এইটাও আমার 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে এইভাবে ব্যালেন্স করা যায়। ওকে, এই রকম ভাবে আর কি আমাদের করে করে দেখতে হয় যে কোনটা এখানে ব্যালেন্স কি হচ্ছে। তাহলে তাপ প্রয়োগে এটা বোঝা গেল। তাপ প্রয়োগে কি হবে, পটাশিয়াম ডাইক্রোমেটে তাপ প্রয়োগ করলে পরে ডাইক্রোমেটটা আলটিমেটলি ক্রোমেট রূপান্তরিত হবে। পিএইচ চেঞ্জও হচ্ছে, হিট দিলে পরেও হচ্ছে, সাথে ক্রোমিয়াম অক্সাইড হবে Cr2O3। বেশ, এবার নেক্সট আমাদের আসছে হচ্ছে জারণ ধর্ম। জারণ ধর্ম, জারণ ধর্ম মানে ডাইক্রোমেট এ
অপরকে জারিত করতে পারে, জারণ ধর্ম আছে। কেন? এই যে রিয়াকশনটা আমরা লিখবো, দেখবো এর E0 ভ্যালুটা পজিটিভ আসে। কোন রিয়াকশনের? ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+ এর রিডাকশন হওয়ার। কেন রিডাকশন হচ্ছে এখানে? এইখানে ডাইক্রোমেটের অক্সিডেশন স্টেট কত সেটা মাথায় রাখতে হবে। এখানে ডাইক্রোমেটের অক্সিডেশন স্টেট +6। কি করে হলো? ক্রোমিয়ামের আমরা যদি x ধরি তাহলে 2 × x প্লাস 7 × অক্সিজেনে -2 equals to -2. So 2x equals to +14 -2, that is +12. So x is equal to +6. তাহলে এখানে হচ্ছে +6 আসে, মুছে দিই। আর এটা তো দেখা যাচ্ছে +3। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ক্রোমিয়ামের এখানে রিডাকশন হচ্ছে। তো ক্রোমিয়ামের এই রিডাকশনের জন্য আমাদের E0 ভ্যালুটা কত? +1.33 ভোল্টের মতো। তার মানে পজিটিভ। পজিটিভ হওয়ার মানেটা কি হচ্ছে এখানে? তার মানে এই যে ডাইক্রোমেট এটা ভালো জারক পদার্থ হিসেবে কাজ করছে। এর যে জারণ ধর্ম, সেই জারণ ধর্মটা আমরা দেখতে পাই অ্যাসিড মাধ্যমে। এদের একটা মাধ্যম দরকার হয় বিক্রিয়া দেখানোর জন্য, অ্যাসিড মাধ্যম। কারণ এই যে অক্সিজেনটা, এটা তো কারোর সাথে একটা বিক্রিয়া করতে হবে। কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের H+ এর সাথে বিক্রিয়া করে কি হবে? জল তৈরি করবে। তাহলে আলটিমেটলি বিক্রিয়াটা আমাদের কিরকম হয়? এখানে H+ থাকে, ইন প্রেজেন্স অফ H+, এটা হয়ে যায় ক্রোমিয়াম 3+ এর রিডাকশন, আর এই অক্সিজেনটার সাথে এটা মিলে হাইড্রোজেন মিলে হয়ে যায় জল। এই হচ্ছে ওভারঅল রিয়াকশন। কিন্তু এটা আমাদের ব্যালেন্স হয়েছে কি? ব্যালেন্স হয়নি। এবার এইটা কি করে ব্যালেন্স করব স্যার? এর ব্যালেন্সের যেটা প্রসেস, সেই প্রসেসে প্রথমে ব্যালেন্স করতে হয় অ্যাটম। অ্যাটম ব্যালেন্স আগে করতে হয়, তারপর ব্যালেন্স করতে হয় চার্জ। এবার দেখো অ্যাটম ব্যালেন্স করব আমরা কি করে? তাহলে একই রকম সিস্টেম, প্রথমে মেটাল, তারপর নন মেটাল, প্রথমে মেটাল, দেন নন মেটাল, দেন অক্সিজেন, দেন হাইড্রোজেন, এইভাবে ব্যালেন্স করে আমরা দেখব। তাহলে এখানে মেটালকে ক্রোমিয়াম, ক্রোমিয়াম বাদিকে কটা আছে? দুটা। ডান দিকে কটা আছে? একটা। এইটা না, কিন্তু এটা কিন্তু মাথার চার্জ, এটা কিন্তু নাম্বার নয়। আর কোন সময় ব্যালেন্স করার সময় নিচে নাম্বার দিবে না, তাহলে পরে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এটা করা যাবে না, সব সময় সামনে নাম্বার দিতে হয়। তাহলে এখানে কয়টা আছে? দুটো। এখানে আছে একটা, তাহলে এখানে 2 দিই। এবার বাদিকে আমার তাহলে মেটাল হয়ে গেল। এবার নন মেটাল আছে কেউ? অক্সিজেন ছাড়া তো নাই, তাহলে গেল ওটা বাদ। এবার অক্সিজেন কত? বাদিকে 7টা, ডান দিকে কটা? একটা, তাহলে 7 দিয়ে গুণ করি। তাহলে বাদিকে, ডান দিকে আমার হাইড্রোজেন কটা হলো? 7 দুগুণে 14টা। বাদিকে আমার হাইড্রোজেন কটা আছে? 14, একটা আছে, তাহলে এখানে 14 করতে হবে। তাহলে এই ইকুয়েশনে এবার দেখো নাম্বার অফ অ্যাটমস আমাদের আর কোনো চেঞ্জ হবে? নাম্বার অফ অ্যাটমস আমাদের কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, নাম্বার অফ অ্যাটমস কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। এবার নেক্সট এইখানে ব্যালেন্স করতে হয় চার্জ ব্যালেন্স। কিভাবে চার্জ ব্যালেন্স করব? আমি এটাকে মুছে দিই। লেফট হ্যান্ড সাইডে ওভারঅল চার্জ এবং রাইট হ্যান্ড সাইডে ওভারঅল চার্জ সেম রাখতে হবে। লেফট হ্যান্ড সাইডে ওভারঅল চার্জ কত? 14টা H+, মানে 14টা পজিটিভ, 2 মাইনাস মানে একটা নেগেটিভ, আলটিমেটলি কত পজিটিভ? 12। ডান দিকে কত? 3 দুগুণে 6। যখনই আমাদের অ্যাটম মাল্টিপ্লাই হচ্ছে কোনো একটা নাম্বার দিয়ে, তাহলে ওভারঅল টোটাল চার্জটাও মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে 3 দুগুণে কত হয়েছে? 6। তার মানে এই পাশে আছে +12, এই পাশে আছে +6। তাহলে আমি কি করব? আইদার আমার বাঁ দিকে 6 বিয়োগ করতে হবে, অথবা ডান দিকে 6 অ্যাড করতে হবে, তাই তো? তা আমি এখানে অ্যাডের জায়গায় যাচ্ছি না, আমি এখানে বিয়োগ করব। কেন বিয়োগ করব? না, আমাদের এই রিয়াকশন গুলো কে করবে? অ্যাকচুয়ালি করবে তো ইলেকট্রন। ইলেকট্রন ইটসেলফ নেগেটিভলি চার্জ। তাহলে আলটিমেটলি যদি এখানে আমার ইলেকট্রন অ্যাড হয়, তাহলে পরে কি হয়ে গেল? আমার এখানে নেগেটিভ চার্জ অ্যাড হলো। তাহলে আমি যদি এই পাশে 6টা ইলেকট্রন অ্যাড করি,
তাহলে পরে আমার কত হয়ে গেল 12 আর 6টা ইলেকট্রনের জন্য -6, তার মানে আলটিমেটলি এই দুটো মিলে হয়ে গেল +6 আর ডান দিকে +6 আছে, তাহলে আমাদের চার্জ ব্যালেন্সও হয়ে গেল। তাহলে ওভারঅল আমার রিঅ্যাকশনটা কি হলো, Cr2O7 2- plus 14H plus 6 electron 2Cr3 plus 7H2O। এই হচ্ছে আমার ওভারঅল রিঅ্যাকশন। ডাইক্রোমেটের এটা কি জারণ ধর্ম, কিন্তু ডাইক্রোমেট নিজে কি হলো ক্রোমিয়াম 3+ এ বিজারিত হলো। ডাইক্রোমেটের এরকম জারণ ধর্মের আরো অনেক উদাহরণ আছে। এইবার যদি এইখানে কোনো একটা বিজারণ হয় তাহলে সাথে যে থাকবে তার জারণ হবে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা এরকম দিই, ডাইক্রোমেট Cr2O7 2- plus 14H plus 6 electron Cr3 plus 7H2O। ডাইক্রোমেটকে যদি পটাশিয়াম আয়োডাইডের মধ্যে দেওয়া যায় তাহলে পটাশিয়াম আয়োডাইড অক্সিডাইজ হয়, অক্সিডাইজ হয়ে কি হয় আয়োডিন হয়। তার মানে এখানে আমাদের আয়োডাইডের কি হচ্ছে জারণ, জারণ হয়ে কি হবে আয়োডিন হবে। তাহলে এই পাশে ছিল নেগেটিভ, আমার যদি আমি অ্যাটম ব্যালেন্স করি আবার একই রকম ভাবে, তাহলে এইটা হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 হয়ে গেল ব্যালেন্স, অ্যাটম ব্যালেন্স। এবার চার্জ ব্যালেন্স কি করে হবে, এই পাশে হচ্ছে -2, তাহলে দুটো ইলেকট্রন এই পাশে দিয়ে দিই, তাহলে আমার হয়ে গেল চার্জ ব্যালেন্স। এবার এই ওভারঅল ইকুয়েশন আর এই উপরের ইকুয়েশনটাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে এবার আমাকে কি করতে হবে, এটাকে যদি আমি নাম্বার 1 দিই, এটাকে যদি নাম্বার 2 দিই, দেখো নাম্বার 1 এ আমার 6টা ইলেকট্রন আছে। যখনই ওভারঅল কোন একটা মানে ইকুয়েশন আমরা লিখি তখন কি আমরা সেখানে ইলেকট্রন সংখ্যা দিই শেষে, দেই না তো। তার মানে আমাদের এই ইলেকট্রনটাকে দুই পাশে ব্যালেন্স করতে হবে, ইলেকট্রনটাকে সেম করতে হবে। তাই যদি করতে হয় তাহলে উপরের রিঅ্যাকশনে ইলেকট্রন কটা আছে, 6টা ইলেকট্রন আছে, নিচে আছে 2টো। তার মানে কি নিচের যে ইকুয়েশনটা মানে ইকুয়েশন 2 তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 এর সাথে আমরা যোগ করব 2 কে 3 দিয়ে গুণ করে, তাহলে আমরা 1 এর থেকে কি পাচ্ছি Cr2O7 2- plus 14H plus 6 electron 2Cr3 plus 7H2O। আর এই 2 নাম্বারটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাই 6I- arrow 3I2 plus 6E-। এবার আমি যদি দুটোকে আমি যোগ করে দিই তাহলে এইটা রাইট হ্যান্ড সাইডের 6 ইলেকট্রন, লেফট হ্যান্ড সাইডের 6 ইলেকট্রন ক্যান্সেল হয়ে যায়। তাহলে ওভারঅল আমার রিঅ্যাকশন কি হয়, Cr2O7 2- plus 14H plus 6I- arrow 2Cr3 plus 3I2 plus 7H2O। জলটাকে সবসময় শেষে রাখার চেষ্টা করবো রিঅ্যাকশন লেখার সময়। এইরকম ভাবে আমাদের আসলো। এইবার বইয়ের মধ্যে তো স্যার এরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে, আবার কিছু কিছু সময় অ্যাজ এ হোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এইভাবে লিখে দেওয়া থাকে। তাহলে কি হবে, সেটা কি করে মুখস্থ করবো অত বড় ইকুয়েশন, কোনো ব্যাপারই না। এইখানে নেগেটিভটা আছে, যেখানে নেগেটিভ থাকবে সেইখানে তার কাউন্টার পজিটিভ আয়নটাকে লিখতে হবে সাথে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট কাউন্টার পজিটিভ আয়নটাকে পটাশিয়াম, এখানে দুটো আছে নেগেটিভে, তার মানে পটাশিয়াম দুটো আনতে হবে। তাহলে K2Cr2O7, এখানে আমি কে এর নিচে 2 আনলাম কেন, কারণ এটা ফর্মুলা, এইটা তো আমার ইকুয়েশন ব্যালেন্স হচ্ছে না, এটা আমার ফর্মুলা, সেই জন্য এখানে আমি নিচে কি আনলাম 2 নিয়ে আসলাম। এবার সেকেন্ড কে প্লাস H প্লাস কে দিচ্ছে, H প্লাস দিচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আমরা ন্যাচারালি সালফিউরিক অ্যাসিড এখানে ইউজ করি। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি H2SO4। এবার দেখো এইখানে H2 লিখে দিয়েছি, আমার এখানে ছিল 14টা H প্লাস, তাই তো, তাহলে এখানে আমার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই তো ব্যালেন্স হবে। আর আমার কি নিয়েছিলাম আমি পটাশিয়াম আয়োডাইড, তাহলে এইখানে আমার কি আসবে 6Ki, কারণ I মাইনাস একটা মাইনাসকে
নিউট্রাল করতে একটা পজিটিভ, তার কে, ওই জন্য 6টার জন্য 6টা। এইবার এখানে কি আছে, ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামটাকে কে ব্যালেন্স করবে? এবার দেখো, এই যে এখানে আমার কাউন্টার আয়ন সালফেট আমি এক্সট্রা নিয়ে আসছি, সেটাই এই ক্রোমিয়ামকে ব্যালেন্স করবে। তাহলে ক্রোমিয়াম সালফেট, এবার ক্রোমিয়াম কত আছে 3, সালফেটের যোজ্যতা কত 2, তাহলে Cr2SO4 হোল 3। আর আমি এখানে সামনে 2 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমার ক্রোমিয়াম দুটো ছিল, এই দুটো আমি এখানে লিখে দিয়েছি ফর্মুলাতে। প্লাস 3I2 প্লাস 7H2O হয়ে গেল ব্যালেন্স? না, হয় নাই এখনো। কেন হয় নাই? একটাই জিনিস এখানে খেয়াল করার মতন আছে, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম বাঁ দিকে আছে, ডান দিকে এক জায়গায় পটাশিয়াম লিখেছি? লিখি নাই তো। তাহলে সেটাকে লিখতে হবে, নাহলে ব্যালেন্স হলো কি করে? তাহলে পটাশিয়ামটা কিভাবে আসবে এখানে? পটাশিয়াম সালফেট হিসেবে আসবে। পটাশিয়াম সালফেটের ফর্মুলা কি? K2SO4। এবার দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কয়টা, লেফট হ্যান্ড সাইডে কয়টা পটাশিয়াম ছিল? 2, 6, 6 2 8টা। রাইট হ্যান্ড সাইডে কয়টা আছে? 2টা। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। এইবার দেখো তো ওভারঅল আমার ইকুয়েশন মিললো কিনা। বাঁ দিকে কয়টা পটাশিয়াম? কারণ ওই একই সিকোয়েন্স। কি সিকোয়েন্স? মেটাল, নন মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন। বাঁ দিকে কয়টা পটাশিয়াম? 2, 6, 8টা। ডান দিকে কয়টা পটাশিয়াম? 4, 2, 8টা। বাঁ দিকে কটা ক্রোমিয়াম? 2টা। ডান দিকে কটা ক্রোমিয়াম? 2টা। বাঁ দিকে কটা অক্সিজেন? আচ্ছা, তারপরে আমাদের আর কে আছে? মেটাল আমাদের হয়ে গেল। নন মেটাল, অক্সিজেন আগে যাব। নন মেটাল, নন মেটালে কে? সালফার। তাহলে বাঁ দিকে কটা সালফার? 7টা সালফার, এই যে 7। ডান দিকে কয়টা সালফার? এখানে 3টা, আর এখানে হচ্ছে 4টা। তাহলে 4, 3, 7টা। তাহলে নন মেটাল মিললো। আর কে নন মেটাল আছে? আয়োডাইড। 6টা আয়োডাইড, এগিয়ে 3 দুগুণে 6টা আয়োডাইড। তাহলে নন মেটাল হয়ে গেল। এবার নেক্সট অক্সিজেন। বাদিকে 7টা অক্সিজেন, 4 সাথে 28টা, 28 আর সাথে 35টা, 35টা অক্সিজেন। ডান দিকে দেখি 3 4 12, 12 আর সাথে 19, 19 আর এখানে 4 4 4 4 16, তাই তো? হ্যাঁ 16। তাহলে কত হলো? 35টা। তাহলে মিললো, বেশ, অক্সিজেন মিললো। এবার হাইড্রোজেন, 7 দুগুণে 14টা হাইড্রোজেন, এখানেও 7 দুগুণে 14টা হাইড্রোজেন মিলে গেল। তাহলে এই হলো আমাদের ওভারঅল ইকুয়েশন। এই ইকুয়েশন মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই। জাস্ট সিকোয়েন্সিয়ালি যদি আমি সাজাই, অঙ্কের মতন ছকে ছক এমনি মিলে যাবে। কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এবার নেক্সট আর একটা দেখি, একই সিকোয়েন্সে, এটা নিজেরা করার চেষ্টা করো। এটুকু তো আমরা আগেই করে ফেলেছি। এবারে এখানে আরেকটা পার্ট আমরা কি দেবো? আয়রন 2। সেটা আমাদের অক্সিডাইজ হবে আয়রন 3 তে। তাহলে এইবার এই ওভারঅল ইকুয়েশনটাকে জাস্টিফাই করার চেষ্টা করো দেখি। টাইম দিচ্ছি তোমাদের, 2 মিনিট টাইম দিও।
তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একই রকম, আয়রন 2 থেকে আয়রন 3, তাহলে এই পাশে আমার কম পজিটিভ আছে, এই পাশে বেশি পজিটিভ আছে, দুই পাশে পজিটিভ ব্যালেন্স করতে গেলে চার্জ ব্যালেন্স করতে হবে, আমি এখানে একটা ই দিই, হয়ে গেল। এবার উপর আর নিচে যদি ব্যালেন্স করতে যাই তাহলে কি 6 দিয়ে মাল্টিপ্লাই করব, পরে যোগ করে দেবো, তাহলে কি হবে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 Fe2 প্লাস অ্যারো 2Cr3 প্লাস প্লাস 6 Fe3 প্লাস প্লাস 7H2। এবার বাকিটা ব্যালেন্স একই রকম ভাবে, তাহলে K2 Cr2O7 প্লাস 7H2SO4 প্লাস আয়রন সালফেট দিবি FeSO4 ছটা আছে, আরো Cr2SO4 হোল 3 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস 7H2O প্লাস K2SO4। এবার Fe2SO4 এখানে 6টা আছে, তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর ওখানে দুটো K2 ছিল আর কি, আর তো কোথাও K2 নেই, তো যা আছে তাই ঠিকই আছে। এবার আমরা দেখি তাহলে পটাশিয়াম কটা, বাদিকে দুটো ডান দিকে দুটো, ক্রোমিয়াম বাদিকে দুটো ডান দিকে দুটো, তাহলে মেটাল ব্যালেন্স হয়ে গেল। নন মেটাল সালফার বাদিকে 7 আর 6 13টা, ডান দিকে কটা 3টা, এখানে এখানে হচ্ছে 3 3 9 9 3 12, আর এই যে একটা 13টা। আচ্ছা, আর হচ্ছে আমাদের নেক্সট আসবে হচ্ছে অক্সিজেন ও আয়রন ব্যালেন্স করতে হবে আগে, আয়রন 6টা, ওই পাশে 3 দুগুণে 6টা। এবার নেক্সট হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এখানে কটা 7 আর এখানে 8, 4 সাথে 28 35, আর এখানে হচ্ছে 4 6 24, 35 আর 24-এ 59। এবার ডান দিকে দেখো অক্সিজেন 59 পাও কিনা, 3 4 12, আচ্ছা এইখানে হচ্ছে 3 4 12, 12 3 12 36, এখান থেকে 7 আর এখান থেকে 4, 7 4 11, তাহলে 6 2 8 1 9, 3 আর 2 5, তাহলে 59টা ব্যালেন্স হয়েছে এখানে। আর হাইড্রোজেন কটা আছে 7 দুগুণে 14টা ডান দিকে, এই পাশে 7 দুগুণে 14। তো এর সিম্পল থিং, এখানে কোনো চিন্তা ভাবনার জায়গা নেই। নেক্সট, এটা শুধু যে এরকম আয়রন মানে আয়নকেই এরকম অক্সিডাইজ করবে রিডিউস করবে, যৌগকেও করতে পারে। যেমন একটা উদাহরণ আছে যৌগের ক্ষেত্রে, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে Cr2O7 2 মাইনাস, এই একই রকম 14H প্লাস প্লাস H2S সালফাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডকে যদি অক্সিডাইজ করে, এখানে 14H প্লাস আর আমরা দিই না, এখানে হচ্ছে 8H প্লাস, তাহলে এটা কি করে, এটাকে সালফারে অক্সিডাইজ করে দেয়, ঠিক আছে, সালফারে অক্সিডাইজ করে দেয়, আর নিজে হচ্ছে ক্রোমিয়াম 3 প্লাস এর রিডিউস হয়। এখানে যদি আমরা 3 দিই তাহলে এটা ব্যালেন্স হয়, কেন Cr2O7, তাহলে এই পাশেও দুটো আছে ক্রোমিয়াম, ওই পাশেও দুটো, ঠিক আছে অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আমাদের সালফার কটা, এই পাশে 3টে ওই পাশে 3টে, ঠিক আছে। অক্সিজেন কটা 7, তাহলে এখানে আমরা 7 দিয়ে দিই 7, আচ্ছা 7 দুগুণে 14টা হলো, আর এখানে 8 6 14টা হলো, তাহলে এই হলো ব্যালেন্স। এবার চার্জ ব্যালেন্স হয়েছে কিনা দেখি, 8H প্লাস 2 মাইনাস, তাহলে এখানে 6 প্লাস ওভারঅল, এই পাশেও 6 প্লাস। তাহলে আমি যদি পটাশিয়ামের রেসপেক্টে জিনিসটাকে লিখি, তাহলে K2 Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস 3H2S arrow Cr2SO4 whole 3
প্লাস 7H2O প্লাস 3S, সালফার অধক্ষিপ্ত হয় এখানে, ঠিক আছে, আর সাথে পটাশিয়াম সালফেট। এখানে এবার ব্যালেন্স হয়েছে কি দেখে নি আরেকবার লাস্ট। পটাশিয়াম তাহলে কটা? দুটো, এখানে হচ্ছে দুটো। আচ্ছা, ক্রোমিয়াম দুটা, এখানেও দুটা, আর কিছু নেই। সালফার এবার নেক্সট, সালফার 4, 4 3 7টা, এখানে কটা? 3 3 6, এখানে 7। আচ্ছা, নেক্সট হচ্ছে অক্সিজেন 7টা, 4 4 16টা, তাহলে 16 আর সাথে 23টা। ডান দিকে কটা আছে? 3 4 12, 12 আর এখানে হচ্ছে 4, 16, 16 আর এখানে হচ্ছে 7, তাহলে এখানেও 23টা। আর হাইড্রোজেন 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 14টা, ডান দিকে 7 দুগুণে 14টা, তাহলে এই ব্যালেন্স হয়ে গেল। এবার এইখানে যেমন যৌগকে অক্সিডাইজ করছে, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় অর্গানিক কম্পাউন্ডকে অক্সিডাইজ করে, যেমন অ্যালকোহল। মিথানল, অক্সিডাইজ করে করে কি হয়? CH3CHO, অ্যালডিহাইড হয়ে যায়, আর নিজে রিডিউসড হয় ক্রোমিয়াম সালফেটে কনভার্ট হয়। কালার চেঞ্জ দেখে বোঝা যায় রিঅ্যাকশন হয়েছে কিনা। ডাইক্রোমেটের কালার হচ্ছে আমাদের কমলা, আর যখন ক্রোমিয়াম 3+ হয়ে যাবে বা ক্রোমিয়াম সালফেট হয়ে যাবে সেটা একটু গ্রিনিশ কালার, সবুজ। আচ্ছা, এই রিঅ্যাকশনটা এইখানেই শেষ হয় না, আরো ফার্দার অক্সিডেশন হয়, কারণ এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে K2Cr2O7 ফার্দার এটাকে অ্যাসিডে অক্সিডাইজ করে দেয়, COOH, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আরেকটা রিঅ্যাকশন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড H2O2, in presence of hydrogen peroxide and little amount of acid, এই Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটা CrO5 এটাতে কনভার্ট হয়, আর হাইড্রোজেন পারঅক্সাইডটা ওয়াটারে চলে যায়, রিডিউস হয়ে যায়, ঠিক আছে। বেশ, এখানে আছে 4 2 6, আর এখানে 3 8 9 10 5, ওকে। আর এখানে যদি আমরা 2 দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল। এই বিক্রিয়াটা আমরা কি করে বুঝতে পারবো? পটাশিয়াম ডাইক্রোমেট এটা কমলা বর্ণের, আর এই যে এটা কম্পাউন্ডটা হয় CrO5 এটা নীল বর্ণের, কিন্তু এটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অনেকে বলে বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, এর প্রজাপতির মাথা এটা, আর এটা দুটো ডানা, সেজন্য বাটারফ্লাই লাইক স্ট্রাকচার বলে। আচ্ছা, এই যে CrO5, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা কত বার করতে পারবে? দেখো, যদি নরমালি আমরা এখানে দেখি তাহলে এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +6। এইখানে যদি আমরা ওইভাবে দেখতে চাই তাহলে অক্সিজেন আছে 5টা, তাহলে সেই রেসপেক্টে কত হয়? এখানে +10 হওয়া উচিত, তাই তো? কিন্তু +10 ক্রোমিয়ামের কোনোদিন অক্সিডেশন স্টেট হয়? আমরা আগের দিনই চার্টটা দেখেছি, দরকার পড়লে আরেকবার দেখে নিও। +10 তো কোনোদিন হয় না, ম্যাক্সিমাম +6 অব্দি যায়, এইটাও +6ই হয়। কিভাবে? দেখো, এইখানে অক্সিজেন সিঙ্গেল বন্ড করে আছে, তাহলে এটা -1, এটা -1, এটাও -1, এটাও -1, এইটা হচ্ছে -2, ডবল বন্ড আছে যেহেতু। তার মানে ওভারঅল কতগুলো মাইনাস হলো কম্পাউন্ডে? 1 2 3 4 5 6, 6টা মাইনাস,
এবার চার্জ ব্যালেন্স করার জন্য বা নিউট্রাল যেহেতু কম্পাউন্ড সেই জন্য ক্রোমিয়ামের কত হবে +6, সেই জন্য এটা +6 হয়। তো এইটা খুব একটা স্টেবল কিছু হয় না, এইটা আস্তে আস্তে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে এটা কি হয়ে যায় ক্রোমিয়াম 3+ কনভার্ট হয়ে যায় আর সাথে অক্সিজেন পাওয়া যায়। ধীরে ধীরে বিয়োজিত হয় এবং বিয়োজিত হলে পরে ওই নীল বর্ণটা যেটা সেটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এখানে, ঠিক আছে। বেশ, তো এইটুকু অবধি আমাদের ছিল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের কেমিস্ট্রি। এবার নেক্সট আমরা আরেকটাতে আসবো, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তাহলে প্রথমে এর প্রস্তুতিতে আসি। KMnO4 এর প্রস্তুতিটা কিভাবে করব, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে MnO2, হ্যাঁ, যেটা ওই অক্সিজেন তৈরিতে, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরিতে যেটাকে আমরা অনুঘটক হিসেবে ইউজ করেছিলাম, সেই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটা ক্ষারীয় মাধ্যমে নিয়ে যদি পটাশিয়াম নাইট্রেট তার সাথে হিট দেওয়া যায় তাহলে পরে এখান থেকে আমাদের বিক্রিয়া করে কি হবে K2MnO4, পটাশিয়াম ম্যাঙ্গানেট K2MnO4 প্লাস KNO2 প্লাস H2O। আরেকটা হয় MnO4 মাইনাস প্লাস CO2, এর উপর দিয়ে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালাই তাহলে এখান থেকে পাওয়া যায় MnO4 মাইনাস প্লাস MnO2 প্লাস কার্বনেট। এবার নেক্সট এখানেও তাপের প্রভাব। তাপের প্রভাবে কি হয় যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটাকে যদি আমরা হিট দিই, হিট দিলে পরে এটা পটাশিয়াম ম্যাঙ্গানেট K2MnO4 এটাতে কনভার্ট হয়ে যায় আর সাথে হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন। তাহলে এইখান থেকেও আমরা ওই পটাশিয়াম ডাইক্রোমেটের মতন দুটো জিনিস পাচ্ছি, একটা কি, একটা হচ্ছে MnO4 মাইনাস, অ্যানাদার ওয়ান ইজ MnO4 2 মাইনাস। এটা হচ্ছে ম্যাঙ্গানেট আর পারম্যাঙ্গানেট হচ্ছে এইটা। পারম্যাঙ্গানেট সবগুলোতেই ম্যাঙ্গানিজ অক্সিজেন বন্ড লেন্থ কিন্তু একই রকম হয়, ইকুইভ্যালেন্ট হয় রেজোনেন্সের জন্য। কিন্তু আমরা যদি অক্সিডেশন নাম্বার দেখি এখানে ম্যাঙ্গানেট, দিস ওয়ান ইজ ম্যাঙ্গানেট,
আর এইটা হচ্ছে পার ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? ম্যাঙ্গানেটে অক্সিডেশন স্টেট যদি আমরা দেখি তাহলে এখানে দেবো -2 -2 -2 -1, তার মানে ও সরি এখানে উল্টো দিকে করে দিয়েছি, তাই তো বলছি এটা উল্টো হয়ে গেছে, সরি। এটা হচ্ছে পার ম্যাঙ্গানেট। আর এইটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানেট। এবার যদি আমরা দেখি এখানে কত, তাহলে এইটাতে আলটিমেটলি -6 আর এর মাইনাসের জন্য +7 ম্যাঙ্গানিজ অক্সিডেশন স্টেট। আর ম্যাঙ্গানেটে কত 1 2, তাহলে -2 -2 -4, আর এখানে দুটোর জন্য -2 আর -6, আলটিমেটলি এটা হচ্ছে +6, এটা +7 এটা +6। এবার দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে মনে আছে কনফিগারেশন 3D 5 4s2 ছিল, 3 4 5 1 2 3 সরি 1 2 3 4 5 এরকম ছিল। এবার যখন পার ম্যাঙ্গানেট মানে +7, তার মানে কি এখানে এই 7টা ইলেকট্রনিক নাই, আর যখন এখানে +6 তখন কি হবে, এখান থেকে 6টা ইলেকট্রন যাবে, তার মানে এই দুটো, আর এখান থেকে 1 2 3 4 এটা যাবে, তার মানে একটা ইলেকট্রন এখানে কি থাকবে, পড়ে থাকবে। তবে এই অযুগ্ম ইলেকট্রনটার জন্য ম্যাঙ্গানেট আমাদের কি হবে, পরাচুম্বকীয় প্রকৃতির, আর এখানে কিছু নাই জন্য এটা কি হবে, তিরস্চুম্বকীয় প্রকৃতির। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে পারম্যাঙ্গানেটের কিছু রিঅ্যাকশনে। আচ্ছা, ডাইক্রোমেটের ক্ষেত্রে যেমন আমরা বেশিরভাগটা অ্যাসিড মিডিয়ামে দেখেছি, পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমাদের দুটো মাধ্যমে আমাদের দেখতে হবে, অ্যাসিড মাধ্যমেও প্রশম বা মৃদু ক্ষারীয় মাধ্যমে। প্রথমে আমরা দেখি অ্যাসিড মাধ্যমে। দুটো মাধ্যম যখন আলাদা হয়, মাধ্যম আলাদা হয়ে গেলে কিন্তু আমাদের বিক্রিয়াটাও আলাদা হবে এবং প্রোডাক্টও আলাদা হবে। যেমন অ্যাসিড মাধ্যমে কি হয়, MnO4- অ্যাসিডে এটা Mn2+ হয়ে যায়, মানে ম্যাঙ্গানিজ 2+ আয়নে কনভার্ট হয়, আর সাথে আমাদের এখানে H+ আর অক্সিজেন মিলে ওয়াটার হবে। তাহলে একই রকম ভাবে আমরা যদি ব্যালেন্স করতে চাই, দেখি ম্যাঙ্গানিজ বাঁদিকে কয়টা আছে, একটা, ডান দিকে আছে একটা, ঠিক আছে। এখানে অক্সিজেন 4টা আছে, তাহলে এখানে অক্সিজেন ব্যালেন্স করব 4 দিয়ে, তাহলে হাইড্রোজেন হয়ে গেল 8, এখানে দেব 8। এবার অ্যাটম ব্যালেন্স শেষ। চার্জ ব্যালেন্স 8H+ - 1, তাহলে ওভারঅল 7টা ইলেকট্রন, এখানে আছে 2+, তার মানে +7 থেকে +2, তার মানে 5টা ইলেকট্রনের ট্রান্সফার 5, তার মানে এটা হচ্ছে 5 ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। এবং এর E0 ভ্যালুটা কত, +1.51 ভোল্ট। তার মানে এইটাও কিন্তু আমাদের জারক পদার্থ হিসেবে কাজ করে। আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটটাও যেমন জারক পদার্থ ছিল, আমাদের পারম্যাঙ্গানেটটাও কিন্তু জারক পদার্থ এবং খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। যেমন আমরা যদি আয়োডাইড দিয়ে এখানে রিঅ্যাকশন করি, কারণ এইখানে আলটিমেটলি কি হচ্ছে, পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানিজ 2+ এ রিডিউস হচ্ছে, তাহলে আমাদের এখানে যে সাথে যে থাকবে তাকে অক্সিডাইজ করবে, তো কারণ এটা একটা জারক পদার্থ, তাহলে আয়োডাইডকে একই রকম ভাবে আয়োডিনে কনভার্ট করবে। এবার তাহলে এখানে কটা, একটা ইলেকট্রন, এবার তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এখানে,
5টা ইলেকট্রন যদি আমাকে এখানে আনতে হয়। কিন্তু তার আগে গল্পটা কি, তার আগের গল্প হচ্ছে এখানে আমাকে অ্যাটম ব্যালেন্স করতে হবে। তাহলে নিজের রিয়াকশনটা যেটা, এটা 1 নাম্বার যদি দিই আর এটা যদি 2 নাম্বার দিই, তাহলে আমরা কি করলে উপর নিচে ব্যালেন্স হবে? দেখো 1 করতে পারি 5 দিয়ে মাল্টিপ্লাই, কিন্তু 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তো খালি হবে না, প্রথমত আমাকে 2 এরটাকে আলাদা করে দেখতে হবে, 2 নাম্বার ইকুয়েশনটাকে। 1 নাম্বার ইকুয়েশনে তো আমরা ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করে ফেলেছি, এবার 2 নাম্বার ইকুয়েশনটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স করতে হবে। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা আমার লেফট হ্যান্ড সাইডে কটা আয়োডিন, একটা, রাইটে কটা, দুটো, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটা। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যাটম ব্যালেন্স হলো। এবার চার্জ ব্যালেন্স এখানে 2i- আছে, তাহলে এখানে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার এটা ব্যালেন্স হবে, তাই তো? চার্জ ব্যালেন্স হলো। এইবার আমি কি করব, এইবার 1 আর 2 কে আমি অ্যাড করতে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 1 নাম্বারকে 2 দিয়ে আর 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করে আমরা যোগ করব। যোগ করে কি পাবো, তাহলে প্রথমটাকে 2 দিয়ে করছি, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন অ্যারো 2Mn2 প্লাস প্লাস 8H2O। নিচেরটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে 10i-, তাহলে 5 দুগুণে i/2, 5 দুগুণে 10 ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10i- 2Mn2 প্লাস প্লাস 5/2 প্লাস 8H2। এই হলো ব্যালেন্স। এবার এটাকে যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে 2KMnO4 প্লাস 8H2SO4 প্লাস 10Ki আরো ম্যাঙ্গানাস সালফেট, ম্যাঙ্গানিজ 2 আছে, তাহলে MnSO4, তাহলে 2MnSO4 প্লাস 5/2 প্লাস 8H2O, আর সাথে আমাদের কি আসবে, পটাশিয়াম। পটাশিয়াম কত, এখানে 10 আর এখানে আছে 2, 12টা, তাহলে K2SO4 এর রেসপেক্টে যদি লিখি তাহলে 6K2SO4। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ব্যালেন্স হলো কিনা। বাঁদিকে তাহলে আমাদের এই একই রকম ভাবে মেটাল, নন মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন, তাহলে বাঁদিকে আমাদের মেটাল কটা, 2, মানে পটাশিয়াম 2 আর 10 12টা, ডান দিয়ে কত, 6 দুগুণে 12। বাঁদিকে ম্যাঙ্গানিজ কটা, 2টা, ডান দিয়ে কটা, 2টা। বাঁদিকে তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল মেটাল। এবার বাঁদিকে নন মেটাল সালফার কটা, 8টা, ডান দিকে সালফার কটা, এখানে 2 আর এখানে 6, 8টা। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে অক্সিজেন, আয়োডাইড, আয়োডাইড ডান দিকে কটা, বাঁদিকে কটা, 10টা, ডান দিকে কটা, 5 দুগুণে 10টা, নন মেটাল ব্যালেন্স হয়ে গেল। নেক্সট অক্সিজেন, 4 দুগুণে 8, 4টা 32, আর এখানে আছে নাই, তাহলে টোটাল ওভারঅল কত, এখানে 40টা বাঁদিকে। ডান দিকে দেখি, 4 দুগুণে 8, এখানে 8, 4 6 24, তাহলে 8 8 16, 16 আর 24-এ 40। এবার হাইড্রোজেন ব্যালেন্স, 8 দুগুণে 16টা, 8 দুগুণে 16টা হয়ে গেল, ওভারঅল ব্যালেন্স কমপ্লিট। এই তাই একটা টাইট্রেশন তোমরা করে থাকো, প্র্যাকটিক্যালি একটা টাইট্রেশন করে থাকো। কি টাইট্রেশন, অক্সালিক অ্যাসিড ভার্সেস পারম্যাঙ্গানেট। সেইখানে আমরা কি করি, অক্সালিক অ্যাসিড তো, তাহলে অ্যাসিড মিডিয়াম, অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন হবে, কি হয়,
ওভারঅল রিয়াকশনটা যত আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন। পারম্যাঙ্গানেট আমরা ঢালতে থাকি উপর থেকে, উপরের থেকে, নিচে অক্সালিক অ্যাসিড থাকে। এবার ওই পারম্যাঙ্গানেট কি করে, অক্সালিক অ্যাসিডটাকে অক্সিডাইজ করতে থাকে, করতে করতে কার্বন ডাইঅক্সাইড করে। এই করতে করতে যখন সম্পূর্ণ অক্সালিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, আর কাউকে জারিত করার জায়গা থাকে না, তখন ওই যে পারম্যাঙ্গানেট অ্যাজ ইট ইজ সে সলিউশনে চলে আসে। এখানে আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করি? কোনো ইন্ডিকেটর ইউজ করি না। কেন? পারম্যাঙ্গানেট এখানে সেলফ ইন্ডিকেটর। পারম্যাঙ্গানেটের নিজের ভায়োলেট কালারটাই এন্ড পয়েন্টে আর কি ও দেখায়, কারণ ওখানে সম্পূর্ণ অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে গেছে, আর পারম্যাঙ্গানেট বিজারিত হবে না। হ্যাঁ, পারম্যাঙ্গানেট আর বিজারিত হবে না, নিজে অক্সালিক অ্যাসিডকে আর জারিত করতে পারবে না, তখন পারম্যাঙ্গানেট নিজের কালারটাই শো করবে। সেই জন্য এখানে পারম্যাঙ্গানেট সেলফ ইন্ডিকেটর হিসেবে ইউজ হয়। বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয়? একই রকম, MnO4 মাইনাস ইন প্রেজেন্স অফ অ্যাসিড ম্যাঙ্গানিজ 2 প্লাসে কনভার্ট হচ্ছে, হাই ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন। আর নেক্সট নিচে আমাদের কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের মধ্যে কি থাকে? C2O4 মাইনাস। এই C2O4 মাইনাসটা কিসে কনভার্ট হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডে। এই হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। তাহলে একই রকম ভাবে আবার এই 1 নাম্বার আর এটা 2 নাম্বার, তাহলে কি করব? এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, পরেরটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করে পাই। টু MnO4 মাইনাস, অন্য কালি দিব, 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন অ্যারো, টু Mn2 প্লাস প্লাস 8H2O, এটা 3 নাম্বার। আর 2 নাম্বারকে কি করব? 5 দিয়ে গুণ করে পাই। ফাইভ C2O4 মাইনাস 10 CO2 10 ইলেকট্রন। এবার 3 আর 4 যোগ করে পাই, কি পাচ্ছি? 2 MnO4 মাইনাস প্লাস 5 C2O4 মাইনাস প্লাস 16H প্লাস অ্যারো 2 Mn2 প্লাস প্লাস 10 CO2 প্লাস 8H2। বাকিটা কাউন্টার অ্যান্ড ব্যালেন্স করলে যা পাবে। এই হচ্ছে ওই টাইট্রেশনের ওভারঅল রিঅ্যাকশন। পারম্যাঙ্গানেটের মধ্যে যদি একই রকম ভাবে আমরা ডাইক্রোমেটের ক্ষেত্রে যেমন দেখলাম, পারম্যাঙ্গানেট MnO4 মাইনাস, এর মধ্যে যদি আমরা কি করি? মিডিয়ামে পিএইচ বাড়িয়ে দিই, ক্ষার যোগ
করি আর কি। তাহলে এখান থেকে কি হবে, MnO2 মাইনাস এইটা, এবং সাথে অক্সিজেন আর H2O, এটা পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এর মধ্যে ক্ষার যোগ করলে আমাদের এইটা কি পার ম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানেটে কনভার্ট হয়ে যায়। ওখানে যেমন ডাইক্রোমেট ক্রোমেট ছিল, ঠিক আছে, উল্টোটা এখানে কিন্তু আবার আসাটা মুশকিল। কেন? এখানে অক্সিজেন গ্যাসটা বেরিয়ে যায়, সেই কারণে। আগেরটা যেমন ছিল আর বলেছি। সেম বিক্রিয়া এখানেও হয়, কিন্তু উল্টোটা হয় না। কেন? এখানে অক্সিজেন গ্যাস হিসেবে বেরিয়ে যায়, তো যেটা গ্যাস হিসেবে বেরিয়ে গেল সেটাকে তার ফিরিয়ে আনা যাবে না। ওখানে যেমন খালি জল ছিল, তো মিডিয়ামের পিএইচটাকে কম বেশি করে আবার রিভার্সিবল করা যায়, এইখানে রিভার্সিবল করা যায়। এবার নেক্সট আমরা আম্লিক মাধ্যম দেখে ফেললাম, এবার প্রশম বা মৃদু ক্ষারীয় মাধ্যম। এই মাধ্যমে বিক্রিয়া হলে পরে কি হবে? এইখানে পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO4 মাইনাস, আমাদের ইন প্রেজেন্স অফ OH মাইনাস, বা এটা যেহেতু আমাদের পুরোপুরি ক্ষারীয় না, মৃদু ক্ষারীয়। পুরোপুরি ক্ষারীয় মাধ্যম হলে তো এটা কনভার্টই হয়ে যাবে ম্যাঙ্গানেটে, সেখানে আর বিক্রিয়া হবে না। মৃদু ক্ষারীয় মাধ্যম হলে সেটা, বা প্রশম মাধ্যম জল, সেইখানে এটা হয়ে যাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 তে কনভার্ট হয়ে যাবে, আর সাথে আমাদের হবে হচ্ছে OH মাইনাস। এবার অ্যাটম ব্যালেন্স করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে ম্যাঙ্গানিজ কত? দুটো, রাইটে দুটো। লেফটে অক্সিজেন কতটা? 4, আর এখানে 5 আছে, এখানে 2 আর এখানে 1টা। তাহলে এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে। তাহলে এই আসলো। এইবার আমাদের অ্যাটম ব্যালেন্স হয়েছে, অ্যাটম ব্যালেন্স কমপ্লিট, কারণ অক্সিজেন 4টা, দুটো 6টা, এখানেও 2 আর 4 6টা, হাইড্রোজেন এখানে 2 দুগুণে 4টা, এখানেও 4টা। এবার নেক্সট হচ্ছে চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্সে কি হচ্ছে? এখানে কটা? মাইনাস 1টা, এখানে কটা? 4টা। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আরো 3টা ইলেকট্রন এখানে দিতে হবে, তাহলে পরে আমাদের 4টা মাইনাস হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল এইখানে মৃদু বা মৃদু ক্ষারীয় বা প্রশম মাধ্যমে আমাদের বিক্রিয়া। আচ্ছা, এইখানে কি আয়োডাইডের সাথে রিঅ্যাকশন হয়? হ্যাঁ, এখানেও আয়োডাইডের সাথে রিঅ্যাকশন হয়, কিন্তু প্রোডাক্ট আলাদা হয়ে যায়। এইখানে প্রোডাক্ট হয় হচ্ছে আয়োডেট, IO3 মাইনাস, এখানেও অক্সিডেশন হচ্ছে, আর সাথে আমাদের কি হচ্ছে? MnO2 প্লাস H2O, না এটা ঠিক আছে, OH মাইনাস। এবার দেখো, তাহলে অ্যাটম ব্যালেন্স করি, এখানে বাঁ দিকে কটা ম্যাঙ্গানিজ? 1টা, ডান দিকে কটা ম্যাঙ্গানিজ? 1টা। বাঁ দিকে কটা আয়োডিন? 1টা, ডান দিকে কটা আয়োডিন? 1টা, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট অক্সিজেন ব্যালেন্স, বাঁ দিকে কটা অক্সিজেন? 4টা, আর এখানে 1টা আছে, 5টা। ডান দিকে কটা অক্সিজেন? 3, আর এখানে 2 5, আর এখানে 1 6, তাহলে 6টা হয়ে গেল। যেই মাত্র এখানে আমার 6টা অক্সিজেন হয়ে যাচ্ছে, আর একটা কি আছে এখানে? হাইড্রোজেন। বাঁ দিকে কটা? 2টা, ডান দিকে কটা? 1টা। তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে এখানে অক্সিজেন কটা হয়ে যায়? 3, 2 5, 2 7। ডান দিকে কটা অক্সিজেন? 4, আর এখানে 1, 5টা। বেশ, তাহলে এইখানে আমি যদি ম্যাঙ্গানিজ পার ম্যাঙ্গানেটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার কি হয়? আর এইখানে যদি এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে অক্সিজেন মেলে? দেখি, 4 দুগুণে 8, আর 9, 3, 2 দুগুণে 4, 4 3 7, 8 9 মেলে। তাহলে এইখানে আমাদের কিন্তু
অ্যাটম ব্যালেন্স হয়েছে। এবার চার্জ ব্যালেন্স হয়েছে কি? চার্জ ব্যালেন্সও হয়েছে। কেন? এখানে দুটো মাইনাস, এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস, এই একটা মাইনাস, আর এখানে দুটো মাইনাস, তিনটা মাইনাস। ওভারঅল এটা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়া। এটাকে আলাদা আলাদা ভাবেও আমরা করতে পারি আগেরটার মতন, কোনো প্রবলেম নাই। MnO4 minus H2O MnO2 প্লাস OH মাইনাস। তাহলে এটা হয়ে গেল চারটা, এটা হচ্ছে দুটো, যেটা আগের ইকুয়েশনে ছিল। এখানে ওভারঅল কত? 3 ইলেকট্রন ট্রান্সফার। এবার নেক্সট I মাইনাস, I মাইনাস এ কি হচ্ছে? IO3 মাইনাস। তাহলে এইখানে যে অক্সিজেনটা আসলো, সেই অক্সিজেনটা এখানে কোথাও একটা OH এর সাথে রিঅ্যাক্ট করেছে, করে তো এটা আসছে। তাহলে এইখানে একটা OH থাকবে, অক্সিজেনের একটা সোর্স লাগবে তো কোথাও। সেটা হয়তো এখানে H2O হয়ে গেল। এইটা যদি আমি দুটো দিই, আচ্ছা এইখানে OH যাবে না, IO3 মাইনাস এইভাবে আসছে। এইবার যখন এটা ব্যালেন্স হবে আর কি, তখন এই IO3 মাইনাস তো আমাদের এই মিডিয়ামে মানে প্রসম মাধ্যমে আর কি, তাহলে এইখানেও কিছুটা ওয়াটার থাকবে, বা এই OH-টার সাথে এটা কম্বাইন হবে, কম্বাইন হয়ে কিছুটা আবার ওয়াটার ফেরত দেবে। ফেরত দেওয়ার জন্য আলটিমেটলি এখানে দুটো থেকে একটাতে কনভার্ট হয়ে যায়, আর এখানেও ওই চারটার থেকে দুটোতে চলে আসে। তো এইভাবে ওভারঅল রিয়াকশনটা এখানে কি হয়। ওকে, বেশ। আর একটা জিনিস এখানে বলে রাখা, সেটা হচ্ছে এইটা খুব পরীক্ষায় আসে, বেয়ার বিকারক, বেয়ার রিএজেন্ট বা বায়ার বিকারক। বায়ার বিকারক কি? KMnO4 এর জলীয় দ্রবণ, সেটাকে আমরা বলছি যে বায়ার বিকারক। কি করে? অসম্পৃক্ততার পরীক্ষা এটা ইউজ হয়, কোন জৈব যৌগ অসম্পৃক্ত কিনা সেইটা পরীক্ষা করা হয় বেয়ারের বিকারক দিয়ে। ঠিক আছে, এখানে যদি কি করে আর কি, ওটাকে অক্সিডাইজ করে, আর কিছুই না, ওই জৈব যৌগটাকে। বিশেষ করে যদি তার মধ্যে আনস্যাচুরেশন, কেমন পরে লঘু জলীয় যৌগ, ওর মধ্যে যদি আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকে, সেই আনস্যাচুরেশনটাকে আর কি কি করে, ও এক্সামিন করে। যদি আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি বর্ণটা, সেটা আস্তে আস্তে কি হয়ে যায়? সরে যায়। কেন? ওই জৈব যৌগটাকে ও অক্সিডাইজ করছে আর নিজে রিডিউস হচ্ছে। রিডিউস হলে পরে পারম্যাঙ্গানেট যখনই ম্যাঙ্গানিজ অন্য কোনো ফর্মে চলে যাবে, তখনই ও কালারলেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের টপিক, যেখানে আমরা ডি এবং এ ব্লক কেমিস্ট্রির যে সেকেন্ড পার্ট, যেখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। ইনঅর্গানিক কেমিস্ট্রি যে দুটো টপিক, তার মধ্যে একটা টপিক এখানে আমাদের আজকে কমপ্লিট হলো এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির যেটা সেকেন্ড পার্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সেইটা শুরু করব। চলো তাহলে আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।